আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী, লেখনীতে ফারজানা মনি, পর্ব ১৪। ত্রিধার মনটা আজকে বেশ খারাপ। সকাল থেকে আহিয়ান ভাইয়ের সাথে একবারও দেখা হলো না। প্রতিদিন একবার করে খোঁজ খবর নিয়ে গেলেও আজ আসেনি। সেই সাথে তন্ময় ভাইয়াটাও মিসিং। ত্রিধা সকালে আম্মুকে জিজ্ঞেস করেছিল তন্ময় ভাইয়ার কথা, কিন্তু ওর আম্মু জানিয়েছে দুই ভাই একসাথে কোথাও গেছে, ফিরতে নাকি রাত হবে। ত্রিধার মনটা এমনিতেই ছটফট করছে, এর মাঝে উষা আজকে চলে যাবে। সকালবেলায় ফুপি ও আরিফ চাচ্চু এসেছে, তারা বিকেলের দিকে উষাকে নিয়ে চলে যাবে। এদিকে আহিয়া নিজের রুমে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। তার কাছে ফোন স্ক্রল মানেই চুপি চুপি রিহান ভাইয়ার ছবি দেখা। আহিয়ার সাথে রিহানের ফেসবুকে অ্যাড আছে, কিন্তু দুজন দুজনের সাথে কখনো চ্যাট করেনি। আহিয়া রিহানের ফেসবুকে আপলোড করা পিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতে অনেক পছন্দ করে। প্রতিবার তার মনে অন্যরকম এক অনুভূতির সঞ্চার হয়। আহিয়া জানে না সেই অনুভূতির নাম, তবে ভালো লাগে মানুষটাকে, ভীষণ ভালো লাগে। কাঁচা রাস্তা ধরে আরো খানিকটা এগোতেই চারপাশের পরিবেশটা পুরো বদলে গেল। নদীর পাশের খোলা বাতাস আর দোকানপাটের কোলাহল পেছনে ফেলে এখন চারদিকে শুধু গ্রাম বাংলার শান্ত নির্জনতা। সরু রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত, কোথাও গত ২ দিনের বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে। মাঝে মাঝে বাতাস বইলে ধানের শীষগুলো একসাথে দুলে উঠছে। রাস্তার ধারে কয়েকটা পুরনো কাঁঠাল আর আম গাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ ভেসে আসছে। কারিমা সামনে সামনে হেঁটে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে হাত তুলে সামনের দিকে দেখিয়ে বলল, ওইটাই মেম্বার বাড়ি স্যার। সকলের দৃষ্টি একসাথে সামনে গিয়ে আটকালো। বিশাল একটা বাড়ি, পুরোটা কাঠ আর টিনের মিশেলে তৈরি। উঁচু ভিটির উপর দাঁড়িয়ে থাকা পুরনো ধাঁচের বাড়িটা দূর থেকে আলাদা চোখে পড়ে। সামনের দিক জুড়ে লম্বা কাঠের বারান্দা, বারান্দার খুঁটিগুলোতে হাতে খোদাই করা নকশা। সময়ের ছাপ পড়ে কাঠের রং গাঢ় খয়েরি হয়ে গেছে। বাড়ির সামনে বড় উঠান, এক পাশের পুকুরে কতগুলো সাদা হাঁস ভেসে বেড়াচ্ছে, অন্য পাশে বাঁশের খুঁটির সাথে বাঁধা দুটো গরুর জাবর কাটছে। উঠানের এক কোণে বিশাল কদম গাছ, বাতাসে মাটির গন্ধের সাথে কদম ফুলের মিষ্টি ঘ্রাণ মিশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করছে। বারান্দায় কয়েকজন মধ্যবয়স্ক লোক বসে চা খাচ্ছে, কারো গায়ে লুঙ্গি, কারো পরনে সাদা পাঞ্জাবি। তাদের কথাবার্তার মাঝেই অপরিচিত ৬ জন যুবককে দেখে সবার দৃষ্টি একসাথে ওদের দিকে ঘুরে গেল। তন্ময় নিচু গলায় বলল, ভাইয়া, এখন কি করবা? এরা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আহিয়ান কয়েক সেকেন্ড চুপ রইল, চোখ স্থির বাড়িটার দিকে। তারপর ধীরে ধীরে সানগ্লাস খুলে বলল, এতদূর যখন এসেছি সত্যিটা জেনেই ফিরবো। ওদেরকে দেখে বারান্দায় বসে থাকা লোকগুলোর মধ্যে একজন উঠে দাঁড়ালো। ৫০ ঊর্ধ্ব বয়স, মাথা ভর্তি সাদা চুল, চোখে মুখে কড়া ব্যক্তিত্বের ছাপ। কারিমার সাথে সাথে বলে উঠল, কাকা, ঢাকার তিক্কা মানুষ আইছে, আপনার লগে দেখা করন লাগবো। লোকটা ধীর চোখে আহিয়ানদের দিকে তাকিয়ে রইল। সবগুলো যুবককে পা থেকে মাথা অবধি দেখে বলল, দেইখা তো মনে লইতাছে ডাকাততে আইছো, তোমরা কারা? পূর্ব পরিকল্পনা অনুযায়ী আহিয়ান অলোককে ইশারা করলো। অলোক সালাম দিয়ে নিজের আইডি কার্ডটা শো করে গম্ভীর কণ্ঠে বলল, আমি ক্যাপ্টেন অলোক আরমান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত। অতঃপর ওই বন্ধুদের দিকে ইশারা করে বলল, আর ওরা আমার ফ্রেন্ড। ইতিমধ্যেই বারান্দায় বসে থাকা বাকি পুরুষরা মেম্বার নিজামুদ্দিনের পেছনে এসে দাঁড়িয়েছে। অলোকের পরিচয় জানার পর সকলেই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে।
মেম্বার সাহেব মৃদু হেসে নিজের আঞ্চলিক ভাষা ছেড়ে শুদ্ধ ভাষায় বলল, কোনো বিশেষ প্রয়োজন আছে আমার সাথে? অলোক নিজের গাম্ভীর্য বজায় রেখে বলল, হ্যাঁ, আপনাকে আমার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করার আছে। মেম্বার সাহেব ঘাবড়ালেন না। ওদেরকে সাথে নিয়ে বারান্দায় পাতা চেয়ারগুলোতে বসতে দিলেন। এর মাঝে বাড়ির মেয়ে বউরা দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ কেউ উকি দিচ্ছে শহর থেকে কে এসেছে দেখার জন্য। মেম্বার সাহেব ওদের বসতে বলে ঘরের ভেতরে গেলেন। ভেতরের ঘরে ওনার তিন পুত্রবধূ একসাথে বসে বিকালের রান্নার ব্যবস্থা করছিলেন। পাশেই বসে আছে ওনার ছোট্ট মেয়ে লুমাইশা জান্নাত লামিয়া। মেয়েটা গ্রামের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। ঘটক বাড়িতে অহরহ বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ভালো পাত্র পেলে মেম্বার সাহেব বিয়ে দিয়ে দিবেন। গ্রাম অঞ্চলে এটাই মেয়েদের বিয়ের আসল বয়স। তাছাড়া তার প্রতিপক্ষ দলেরা উঠে পড়ে লেগেছে মেম্বার সাহেবের মান সম্মান নিয়ে টানাটানি করার জন্য। সামান্য একটা সুযোগও তারা মিস করবে না ওনাকে বেইজ্জতি করার। বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন সুখে শান্তিতে সংসার করছে। ছোট মেয়েটাকে নিয়েই তার যত চিন্তা। ওনার ভাবনার মাঝেই মেম্বারের স্ত্রী জুবাইদা খাতুন এসে জিজ্ঞেস করলেন, বাইরে এই পোলারা কেডা? ওরা ডাকাতি আইছে গিন্নি। আইনের চিনা? মেম্বার সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। এরা যে র্যাবের লোক সেটা বাড়ির মহিলাদের কিছুতেই বলা যাবে না। দেখা যাবে ভয়ে একটার জায়গায় আরেকটা করে ফেলবে। উনি কথা ঘুরিয়ে বললেন, না, জরুরি কাজে আইছে, আবার চইলা যাইবো। তোমরা তাড়াতাড়ি মেজবানগো আপ্যায়ন করার ব্যবস্থা করো। উনি আদেশ দিয়েই ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। এর মাঝেই জুবাইদা খাতুন ডেকে বললেন, গ্রামের পরিস্থিতি এমনিই ভালো না। আপনি বিরোধী পক্ষ পিছনে লাইগা আছে আঠার মতো। তাই যা করার সাবধানে কইরেন, বাড়িতে জোয়ান মাইয়া আছে। উনি স্ত্রীর চিন্তিত ভাব বুঝতে পেরে কিছুই বললেন না। চুপচাপ ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলেন। মেম্বার সাহেব গিয়ে সামনে বসতেই বন্ধুদের মধ্যে সকল আলাপ আলোচনা থেমে গেল। অলোক গলা খাকারি দিয়ে কিছু বলতে চাইলে মেম্বার ওকে থামিয়ে দিয়ে বলল, আপনারা আজকের লেগে আমার বাড়ির মেজবান, কথা তো কইবেনই, তার আগে নাস্তা পানি শেষ করবেন, পরে সব কথা শুনবো। অলোক শক্ত কণ্ঠে বলল, দেখুন মেম্বার সাহেব, আমরা আপনার বাড়িতে বেড়াতে আসিনি, জরুরি কিছু প্রশ্ন করার আছে, আশা করি সরাসরি জবাব দিবেন। নিজামুদ্দিন সাহেব সম্মোহনী হেসে বললেন, ঠিক আছে, বলুন। অলোক আহিয়ানের দিকে ইশারা করলো ওকে বলতে। আহিয়ান হালকা গলা খাকারি দিয়ে বলল, আপনার ছেলে মেয়ে কয়জন? হঠাৎ এমন প্রশ্নে মেম্বার সাহেব অবাক হয়েছে বলতে হবে, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমার তিন পোলা দুই মাইয়া। আহিয়ানের হাত পা বোধহয় মৃদু কম্পন হচ্ছে। সে ছেলেগুলোর ব্যাপার স্কিপ করে সরাসরি বলল, আপনার মেয়েরা কোথায় থাকে? আমার এক মাইয়ার বিয়া দিয়া দিছি, তার গুড়াগাড়া আছে, আর আরেক মাইয়া বিবাহযোগ্য। এটুকু শুনেই আহিয়ানের অস্থিরতা যেন আরো বেড়েছে। রিহান বোধহয় বুঝতে পারল সে বিষয়টা, তাই বন্ধুকে ইশারায় শান্ত থাকতে বলল। আহিয়ান নিজেকে যথাসম্ভব সামলে সরাসরি বলল, আপনার ছোট মেয়ের নাম কি, আর সে কোথায় থাকে? এবারের প্রশ্নটা বোধহয় মেম্বার সাহেবের ভালো লাগলো না। সে ফিরতি প্রশ্ন করে বলল, আপনারা হঠাৎ করে আমার ছোট মেয়ের খবর লইতেছেন কেন? এবার ওনার প্রশ্নের জবাবে অলোক একটা কাগজ সামনে এগিয়ে দিয়ে বলল, এই নাম্বারের সিম কার্ডটা আপনার? মেম্বার সাহেব চোখের চশমাটা ভালোভাবে ঠেলে কাগজের দিকে তাকিয়ে বললেন, হ, কিন্তু কি হইছে? আহিয়ান বোধহয় নিজের ভেতরে উত্তেজনা চাপিয়ে রাখতে পারছে না, তাই সে সরাসরি বলেই উঠল, আপনার সিম কার্ডটা বর্তমানে বন্ধ কেন? লোকটা আশ্চর্য কণ্ঠে বলল, বর্তমান মানে? আমার এই সিম কার্ডটা তো হারায় গেছে বছর হয়ে আইতাছে। আহিয়ান তপ্ত কণ্ঠে বলল, হোয়াট, আর ইউ ক্রেজি? আমি 10 দিন আগেও এই নাম্বারে কথা বলেছি। আহিয়ানকে উত্তেজিত হতে দেখে নির্জন কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, কুল ভাই, এখন অন্তত নিজের মেজাজটা সামলে রাখ।
মেম্বার সাহেব চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে দেখলেন রাগী বদমেজাজি ছেলেটাকে। এর মাঝেই ওনার বড় পুত্রবধূ অনেকগুলো নাস্তা এনে সামনের টেবিলটায় রাখলো। অলোক ঘরের দিকে তাকালে দেখলো দরজার পর্দার আড়াল থেকে একটা শ্যামবর্ণ হাত নাস্তার প্লেটগুলো এগিয়ে দিচ্ছে, হাতে লাল রঙের কাচের চুড়ি। সে নজর ঘুরিয়ে সামনের কথায় মনোযোগ দিল। মেম্বার সাহেব ঠান্ডা কণ্ঠে বলছেন, দেখো বাবারা, আমি সত্যি বলছি, আমার ফোনটা আরো বছরখানেক আগে ঢাকা গিয়ে ছিনতাই হয়ে যায়। তারপর থেকে আমার এই নাম্বারটা বন্ধ। অলোক ওনার কথার বিপরীতে বলল, আঙ্কেল, আমাদের দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা কোনো ক্রাইম জনিত কারণে আপনাদের গ্রামে আসিনি। আসলে ওই সিম কার্ডটা গত 2.5 মাস খোলা ছিল। তার সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনি চাইলে আমি দেখাতে পারি। এখন প্রশ্ন হলো, আপনি বলছেন ফোনটা হারিয়ে গেছে, সাথে সিম কার্ডটাও। তাহলে আপনার নাম্বারটা কে চালাচ্ছে? উনি কিঞ্চিৎ ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমি সত্যিই জানি না বাবা। আহিয়ান কিছুক্ষণ থেমে থেকে সরাসরি বলল, আপনার ছোট মেয়ের নাম কি? আপনারা বারবার আমার ছোট মেয়েকে কেন টানছেন? এবার কিন্তু একটু বেশি বেশি হইতাছে। টানার যথেষ্ট কারণ আছে বলেই টানছি। কারণ ওই সিম কার্ডটা একটা অল্প বয়সী মেয়ে খোলা রেখেছিল। বাই এনি চান্স কোনোভাবে সেটা আপনার ছোট মেয়ে নয় তো? মেম্বার সাহেব তৎক্ষণাৎ উত্তর দিয়ে বললেন, না না, আমার মাইয়া ওই সিম কার্ড কই থেকে পাইবো? হ্যাঁ, তো কোনোদিন গ্রামের বাহিরে পাও দেয় নাই। আর ইউ শিওর? আপনার মেয়ে কখনো ঢাকা যায়নি? না বাপ, সত্যি কইতাছি। আমার মাইয়া জন্ম থেকেই এই গ্রামে। আসসালামু আলাইকুম। আমি রিলসেই বলেছি আপনাদের পছন্দের একটা জুটি আজকে কট খেয়ে বিয়ে করবে। তাই আজকে স্পেশাল পর্ব হিসাবে আহিয়ানের পরই আরো একটি পর্ব দেওয়া হবে। আজকে যেহেতু এই গল্প 2 পর্ব দেওয়া হচ্ছে, তাই অন্তঃপোলা গল্পটি দিব না। সন্ধ্যা 7টা 30 মিনিটে আবারও চলে আসবেন ড্রিম চ্যাপ্টার্স বাই মনি ইউটিউব চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।